অহমিকা শেখ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে, একটা মেখে হাসি ঠোঁটে এনে বলে, ও হয়তো ঘরেই আছে। জানিস তো, অ্যাক্সিডেন্টের পর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে ঠিকমতো কথাই বলে না, খায়ও না, সারাক্ষণ ঘরের ভেতরেই নিজেকে আটকে রাখে। মামির কথা শুনে রুহানি আর দেরি না করে এগিয়ে যায় ঘরের দিকে। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। ভিতরে সে ঢুকে পড়ে, কিন্তু ঘরটা ফাঁকা, ঈশা কোথাও নেই। তবুও সে হাল ছাড়ে না। চোখ পড়ে জানালার পাশে ব্যালকনির দিকে। এগিয়ে গিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে, দু হাত দিয়ে গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক গভীর শূন্যতা, ঠোঁটে নেই কোনো ভাষা, যেন সে আর এই পৃথিবীর অংশ নয়, এক নিঃসঙ্গ ভুবনে হারিয়ে গেছে। রুহানি ব্যালকনিতে গিয়ে ঈশার পাশে দাঁড়ায়। ঈশার কাঁধে আলতোভাবে হাত রেখে সে বলল, ঈশা, এখানে একা একা কি করছিস? সবাই তোকে খুঁজছে নিচে। ঈশা গায়ে হঠাৎ ছোঁয়ার অনুভবে চমকে উঠে। মাথা ঘুরিয়ে দেখে রুহানি দাঁড়িয়ে আছে তার পাশে। একটা ম্লান হাসি ফুটে ওঠে ঈশার মুখে। তুই এখানে? মৃদু স্বরে বলে সে। রুহানি হেসে উত্তর দেয়, তোকে নিতে এলাম। সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছি, তুই একা এখানে ঘরের ভেতর কি করছিস বলতো? সে ঈশার হাত টেনে ধরে বলে, চল চল, সবাই তোকে খুঁজছে, তোকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না। কিন্তু ঈশা হাতটা সরিয়ে নিয়ে চোখ নামিয়ে নেয়। তোরা আড্ডা দে রুহানি, আমার ভালো লাগছে না এসব কোলাহল। এখন বাইরের মানুষজন, তাদের কথা সব কিছু যেন কেমন বিরক্ত লাগছে আজকাল। একটু থেমে সে আবার বলল, তাছাড়া ওখানে গিয়ে আমি করবই বাকি, তার চেয়ে বরং তোরাই আড্ডা দে। রুহানি বুঝে গেল সেখানে তিথি আছে আর রুবায়েত ভাইয়ের উপস্থিতি ওর অস্বস্তির কারণ। সে ঈশার হাতটা ধরে জিজ্ঞেস করলো, রুবাইয়াত ভাইয়ার জন্য যেতে চাচ্ছিস না, তাই না? ঈশা কিছুক্ষণ নীরব রইল, আকাশের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে, যেন তারা মিটিমিটি নরম আলোতে ওর চোখের গভীরে আরো কিছু কথা ধরা পড়ছে। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, না, তোর ভাইয়াকে দেখে নিব, আমি যাব না। এমন না, আমি এমনিতেই কোথাও যাব না, ভালো লাগছে না, ভিড় হইচই সব কিছু কেমন পীড়া দেয়। রুহানি এবার একটু চুপ করে তাকিয়ে রইল ওর দিকে, তারপর নিচু গলায় বলল, তাহলে সমস্যাটা কই বলতো? আমার বিয়ে আর তুই এমন মলিন মুখে থাকিস, আমার মোটেও ভালো লাগে না। তোর কাছে আমি বেশি চেয়েছি, সেটা কি অন্যায়? আমার অনেক কাজিন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তুই জানিস আমার সাথে তোর সম্পর্কটা কাজিনের চেয়েও অনেক গভীর। তুই তো আগে কত বলতি আমার বিয়েতে নাচবি, গাইবি, হইহুল্লোড় করবি, তাহলে হঠাৎ এমন চুপচাপ কেন তুই ঈশা? ঈশা এবার কিছু বলল না। রুহানি আবারও বলল, তোর অনেক কিছুই অজানা ঈশা। আমরা সবাই দেখেছি রুবায়েত ভাইয়ার পাগলামি তোর জন্য। হসপিটালের প্রতিটা কোণা জানে সেই গল্প। ভাইয়ার কোনো দোষ ছিল না। তুই না জেনেই এত অভিমান করে বসেছিস, তুই সত্যিটা জানিস না। রুহানির কথার মাঝে ঈশা হঠাৎ থামিয়ে দিল, গলায় কাঁপুনি, চোখে বিরক্তি। শুনতে চাই না আমি এসব, ওনার কথা নিয়ে কিছুই বলতে আসিস না রুহানি, আমি শুনতে চাই না, আমার ভালো লাগছে না, তাই যাচ্ছি না, প্লিজ আমায় জোর করিস না। রুহানি এবার আর কথা শুনল না, বলল, তোকে যেতেই হবে আমার বিয়েতে। আমার বোন এরকম মুখ কালো করে থাকবে, আমি এটা কখনোই বরদাস্ত করব না। চল উপরে চল, ঘরের এক কোনায় বসে থেকে রোবট হয়ে যাচ্ছিস, সে খেয়াল আছে তোর ঈশা? চল। এইবার ঈশা বুঝে গেল আর উপায় নেই। একটু বিরক্তি আর হাল ছেড়ে দেওয়ার স্বরে বলল, আচ্ছা বাবা, যাব, হাতটা ছাড়। রুহানি চোখ শুরু করে জিজ্ঞেস করল, সত্যি? পরে আবার মন বদলে ফেলবি? ঈশা মাথা নেড়ে বলল, সত্যিই যাব, দাঁড়া আমি চুলটা বেঁধে আসি। রুমে ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ঈশা। আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন নিজেকে আর চিনতেই পারে না আজকাল। মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি, যেন দিনের পর দিন না ঘুমিয়ে থাকায় ক্লান্ত আত্মা। নীরবে একরাশ কষ্ট নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেই নিজেকে উপহাস করে বলে, কি ছিলাম আগে,
আর এখন কি হয়ে গেলাম? 5 মিনিটের মধ্যে ঈশা নিজেকে একটু পরিপাটি করে নেয়। রুহানি তা দেখে বলল। হয়ে গেছে তোর। ঈশা ওড়নাটা ঠিক করতে করতে বলল। হ্যাঁ। চল এখন। রুহানিও ঈশাকে নিয়ে ছাদে আসে। সকলে সেদিকে তাকায়। রুহানির কাজিনদের মাঝে একটা ছেলে বলল। কি ব্যাপার ঈশা, বের হো না যে? আমরা কতক্ষণ থেকে ওয়েট করছি, তুমি লাপাত্তা একেবারে। ঈশা একটু হেসে বলল। এমনিতেই ভাইয়া। তারপর সকলে গোল হয়ে বসে পড়ে। তিথি তাকায় ঈশার দিকে। ঈশাকে দেখে নিজের মাঝেও খারাপ লাগে। মিলা গিয়ে রুবায়েতকে ডেকে আনে। রুবায়েত বসতেই মিলা উৎসাহী বলে উঠল। একটা গেম খেলি, চলো। বোতল ঘোরাবো, যার দিকে থামবে তাকে প্রশ্ন করা হবে। একজন কাজিন বলে উঠল। দারুণ হবে। মিলা দৌড়ে গিয়ে একটা খালি বোতল নিয়ে আসে। সবাই মাঝখানে গোল হয়ে বসে। বোতলটা ঘোরানো হয় 1 বার 2 বার, তারপর থেমে যায় রুহানির এক কাজিনের দিকে। মিলা দুষ্টু হাসি দেয়। ছেলেটি একটু ভেবে নেয়, জানে আজ সে মিলার প্রশ্নে পড়ে যাবে, তাই একটু হাসি চেপে বলে। বলো। মিলার চোখে তখন যেন ঝিলিক খেলে। সে বলে, আচ্ছা তাহলে একটা নাচ করো। ছেলেটি দাঁত কেলিয়ে বলল, আমি তো ভালোই নাচি, তবে পার্টনার লাগবে। সবাই যখন চুপ, তখন সে ঈশার দিকে তাকিয়ে বলে, ঈশা, তুমি আমার পার্টনার হবে? ঈশা খানিকটা হকচকিয়ে ওঠে, অদ্ভুত ভাবে তাকায়। রুবায়েত কথাটা শুনেই তার কাজিনদের দিকে গরম চোখে তাকায়। দাঁতে দাঁত পিষে স্লো ভয়েসে বলে, থাপ্পড় খেতে না চাইলে একা নাচ কর, না হলে কিন্তু। ছেলেটি ভয় ভয় বলে, তুই রাখছিস কেন ভাই? আমি তো শুধু ডান্স। রুবায়েত ক্ষিপ্ত হয়ে বলল, চুপচাপ যা, না হলে মুখের মানচিত্র পাল্টে দেব। ছেলেটি একটা মেখে হাসি দেয়, তারপর বলে, ডান্স করতে আর কাকে লাগে? যে নাচতে পারে সে একাইও পারে। ছেলেটি একটা হিন্দি গানে ডান্স করে। শেষ হতেই সে এসে বসে পড়ে। মিলা এবার বোতল ঘুরায়, এবার তিথির দিকে থামে। মিলা তিথিকে বলল, আচ্ছা আপু, তোমার কাছে ভালোবাসা মানে কি? তিথি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলল, ভালোবাসা মানে হলো কাউকে গোপনে ভালোবেসে যাওয়া। সেখানে নেই কোনো প্রত্যাশা, নেই কোনো চাওয়া। কখনো কখনো ভালোবাসাকে টিকে রাখতে, অপর মানুষকে ভালো রাখতে নিজের ভালোবাসাকে ত্যাগ করা। কথাগুলো বলতেই তিথির গলা যেন ধরে আসে। নীরবে মাথা নিচু করে নেয়। কেউ না বুঝলেও রুহানি ঠিকই বুঝে। এবার যখন বোতল থামে রুবায়েতের দিকে, মিলা কৌতূহলে বলল, আচ্ছা রুবায়েত ভাই, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? রুবায়েত ঈশার চোখের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই ঈশা চোখ নামিয়ে নেয়, কিন্তু রুবায়েত তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসি এক অভিমানীকে, তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যার চোখের মাঝে আমি হারিয়েছি বহু আগেই। রুবায়েতের কথায় সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। মিলা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কে সে? আমরা কি তাকে চিনি? রুবায়েত মিলার দিকে তাকিয়ে বলে, এত জানতে হবে না, আকাশে যখন চাঁদ উঠবে তখন সবাই তাকে দেখতে পাবে। এবার মিলা ঈশার দিকে ফিরে প্রশ্ন করলো, আচ্ছা ঈশাপু, ধরো তুমি কাউকে পছন্দ করো কিন্তু বলতে পারো না, আর যদি সেই ছেলেটা অন্য কারো পছন্দ করে তাহলে তুমি কি করবে? ঈশা ধীরে বলে, ভালোবাসা কখনোই সত্যি হয় কিনা জানি না, এই রহস্যময় পৃথিবীতে সত্যি যদি ভালোবাসা থাকে আর তোমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তুমি তাকে পাবে। তবে আশেপাশে ভালোবাসা নামক মিথ্যা অভিনয়ও হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে, না হলে ভালোবাসার মায়াজালে নিজে আটকে করুণ পরিণতি হবে। সময় তখন রাত 10টা। তাদের খেলা সেখানেই সমাপ্তি ঘটে। রুহানের কাজিনরা একে একে নিচে নেমে যেতে শুরু করে। সবার ডিনারে ডাক পড়ে। রুবায়েত উঠে যায়। রুহানি ঈশার দিকে তাকিয়ে বলে, চল, নিচে ডাকছে আমাদের। ঈশা এক ঝলক তাকায়, তারপর নরম গলায় বলে, তুই যা, আমি আসছি। রুহানি একটু থামে, হালকা হেসে বলে, আচ্ছা, তাড়াতাড়ি আসিস। এই বলে সে নিচে নেমে আসে। ঈশা তখন একা। হঠাৎ করেই পাশে এসে দাঁড়ায় তিথি। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে থাকে ঈশার দিকে। ঈশাও এক পলক তাকিয়ে আব্বার সামনে মনোযোগ দেয়। তিথি কি বলবে ভেবে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই ভাঙা গলায় বলে উঠল, ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না ঈশা? কখনো এটা কাউকে জ্বালায় পোড়ায়, আবার কাউকে এনে দেয় স্বর্গসুখ। একটু থেমে সে নিঃশ্বাস নিল। চোখের ভেতরটা কেমন যেন ঝাপসা হয়ে এলো। তারপর আবার বলল, তুমি বড় ভাগ্যবতী ঈশা। এই ত্রিকোণমিতিক
প্রেমের গল্পে তুমি জিতে গেলে আর আমি ভালোবাসায় হেরে গেলাম। তাই বলছি, নিজের জিনিসটার যত্ন করো। তার কণ্ঠে অভিমান আর মমতার অদ্ভুত মিশেল। সে আরো বলল, রুবায়েত ভাইয়ের তো কোনো দোষ ছিল না। মামি যা করেছে সবই ভাইয়ার অজান্তে। সে তো শুধু তোমাকেই ভালোবেসেছে, এখনো ভালোবাসে। তার পুরো পৃথিবী জুড়ে তুমিই ছিলে, আছো, থাকবে। অহেতুক অভিমানে তাকে আর দূরে ঠেলে দিও না। এটুকু বলেই আর দাঁড়ায় না তিথি। তার চোখে যেন নামে আষাঢ়ের মেঘ ভেজা বর্ষা। চোখের জল মুছতে মুছতে সে পিছন ফিরে দ্রুত পায়ে নেমে যায় নিচের দিকে। ঈশা দাঁড়িয়ে থাকে স্থির নীরব। বাতাসে মিশে আসে কথাগুলোর প্রতিধ্বনি। ঈশার ভাবনার মাঝে রুবায়েত সেখানে উপস্থিত হয়। দেখতে পায় ঈশা একাকী দাঁড়িয়ে আছে, তাই কয়েক কদম এগিয়ে যায়। ঈশা কারো উপস্থিতি বুঝতে পেরে তাকায়। দেখতে পায় রুবায়েত তার দিকে তাকিয়ে। রুবায়েত অস্পষ্টভাবে বলল, ঈশা। ঈশা আর দাঁড়ায় না, গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে সে। রাত 11টা। অনুভব ফিরেছে বাসায় জবুথবু অবস্থায়। গরমে ঘেমে যেন গায়ের শার্টটা ভিজে একাকার হয়ে গেছে। দেরি হয়ে গেছে জরুরি কাজের জন্য। আসার আগে আয়াতকে বলেছিল রেডি হয়ে থাকতে, আজ শপিং এ যাওয়ার জন্য। কিন্তু শেষমেশ কাজেই সবসময় চলে গেছে। আর শপিং এ যাওয়ার কথাটাই যেন হারিয়ে গেছে সময়ের জটিলতায়। বাসার সামনে এসে কলিং বেল বাজায় অনুভব, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। খানিকটা অস্বস্তি অনুভব করে সে। রহিমা খালা আগেই ফোনে জানিয়েছিলেন আজ তিনি বাসায় যাবেন। আয়াত একাই আসে বাসায়। হয়তো আয়াত উপরে গেছে। আয়াত একাই আছে বাসায়, মনে মনে ভাবে অনুভব। মোবাইল বের করে আয়াতের নাম্বারে ফোন দেয় সে, কিন্তু ফোন বাজলেও কেউ ধরে না। একটু অস্বস্তি, এবার চিন্তায় রূপ নাই। গাড়ির দিকে ফিরে যায় অনুভব। ড্যাশবোর্ড খুলে বের করে নেয় বাসার ডুপ্লিকেট চাবি। ধীরে গেটের লক খুলে ভিতরে প্রবেশ করে সে। মেইন ডোর বন্ধ করে ভিতরে এগিয়ে যায় অনুভব। কয়েক কদম গিয়ে হঠাৎ থমকে দাঁড়ায়। আয়াত সোফায় এলোমেলো ভাবে শুয়ে আছে। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জামা উপরে উঠে গিয়েছে একদম। পরনের প্লাজোটা হাঁটু অব্দি উঠে গিয়েছে, যার দরুন আয়াতের ফর্সা পা দেখা দিচ্ছে। অনুভব হাতের ফোন আর ব্যাগ সোফার উপরে রেখে এগিয়ে যায়। আয়াত পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। আয়াতের পা নিজের হাতে ধরে নেয়। এতে আয়াত একটু নড়ে চড়ে ওঠে। অনুভব চোখ বন্ধ করে নেয়। অভ্যন্তরীণ আবেগ যেন এক মুহূর্তে বুকের ভেতর ঢেউ তোলে। তারপর আবার উঠে দাঁড়ায়। টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। পানি খাওয়া অবস্থায় একবার সে আয়াতের দিকে তাকায়। আয়াত নড়াচড়া করতে সোফার একদম কিনারায় এসে গিয়েছে। আয়াত পড়ে যেতে নেয়, তার আগেই অনুভব পানির গ্লাস রেখে দূরে আয়াতকে ধরে ফেলে। আয়াত তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অনুভব আয়াতের মুখের দিকে তাকায়। আয়াত কেমন ঠোঁট উল্টে ঘুমোচ্ছে দেখে সে একটু মুচকি হাসি দেয়। আয়াতের নাকের উপরে তেলটাই চুমু দিয়ে আস্তে করে বলে, বেবি গার্ল। ঝলমলে উজ্জ্বল একটা নবদিনের সূচনা। রৌদ্রময় সূর্য রশ্মি যেন মাথার উপর খাড়াভাবে পড়ছে। এতে যেন গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ একটু সকাল সকাল আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। রুহানিদের বাসায় যেতে হবে, তাই সকালে উঠে এসে কিচেনে চলে যায় হালকা নাস্তা রেডি করতে। অনুভব তখনও ঘুমিয়ে আছে। আয়াত বুঝে না এই লোকের হাব ভাব। অহমিকা শেখ আয়াতকে যেতে বলেছিল ঈশার সাথেই, কিন্তু ওই বদলোক তাকে যেতে দেয়নি। তার একটাই কথা, বর রেখে বউ যাওয়া যাবে না। আয়াত তাই বলেছিল যে তাহলে বর সহ যাই, কিন্তু অনুভব কাজের বাহানা দেয়। আয়াত বুঝে না এত কাজ কিসের। নিজের অফিসে এত কাজ থাকে। গত রাতেও বাসায় ফিরেছে গভীর রাতে। এই নিয়ে প্রশ্ন করলে তার সেই বিশ্ববিখ্যাত জবাব একটাই, কাজ ছিল। আয়াতর আগে গজগজ করে উঠে বলে, তাহলে সেই কাজ নিয়েই থাকুন, বাসায় আসার দরকার কি? অনুভবেরও পাল্টা উত্তর দেয়, বাসায় বউ আছে। আয়াত ভাবনা থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকায়। 8টা পার হয়ে গেছে। সে ফটাফট নাস্তা তৈরি করে নেয়। সে রুটি আর ভাজি করলো, সাথে ডিম পোস্ট। তারপর সে এক মগ কফি নিয়ে আবার উপরে চলে আসে। দরজা খুলে দেখে অনুভব এখনো ঘুমিয়ে আছে। আয়াত একটু বিরক্তি চাহনি দিয়ে দিল। বিড়বিড় করে বলল, সারা রাত বাইরে থেকে দিনে যত ঘুম মহাশয়ের। সে এগিয়ে গেল। কফির মগটা টেবিলে রেখে বিছানায় বসে অনুভবকে ডাকতে লাগলো, এই যে অনুভব ভাই, শুনছেন? উঠবেন না আপনি? কত সময় হয়েছে, সেই খেয়াল আছে? অনুভব একটু নড়ে চড়ে উঠে। আয়াত তা দেখে আবার ডাকতে লাগলো, আপনি কি উঠবেন নাকি? না, রুহানিদের বাসায় যেতে হবে তো, সেই খেয়াল আছে আপনার? নিজেও যাবেন না, আমাকেও কি যেতে দেবেন না? আজব।
অনুভব আয়াতের কথায় চোখের পাতা খুলে ফেলে। ঘুমো ঘুমো চোখে আয়াতের দিকে। আয়াত তার দিকে ঝুঁকে আছে। অনুভব এক হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে বলে, সকাল সকাল ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে বিরক্ত করছিস কেন? আচানক অনুভবের আক্রমণে আয়াত একটু হকচকিয়ে যায়। বড় বড় চোখে তাকায়। চট জলদি অনুভবের দেখে সরে যেতে নেয়, কিন্তু অনুভবের বাহুডোরে সে বন্দী হয়ে গেছে। আয়াত একটু বিরক্তি নিয়ে বলল, এখনো সকাল আছে? ঘড়ি দেখেছেন? 8টা পার হয়ে গিয়েছে। ঈশা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আপনার জন্য আমিও যেতে পারছি না। ছাড়ুন আমায়, উঠুন। আমি নাস্তা ডাইনিং এ দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অনুভব আয়াতকে ছাড়লো না, বরং আরো বেশি করে চেপে ধরলো। তার ঠোঁটে মুখে দুষ্টু হাসি ফুটে উঠছে যেন। আয়াতের দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকা। আয়াত তাকায় অনুভবের দিকে, তবে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। অনুভব ফিচেল হাসি দেয়, তারপর বলে, সকাল সকাল কি ভাই ভাই শুরু করেছিস আয়াত? আমি তোর ভাই হই? আয়াত একটু ভাবে, তারপর বলে, হ্যাঁ ভাইয়া তো আপনি আমার বড় আব্বুর একমাত্র ছেলে। অনুভব বুঝলো আয়াতের কথার মানে, তাই সেও একটু শয়তানি স্মাইল দিয়ে বলল, তাই আমি তোর ভাই হই? তো ভাইয়ের সাথে একা একটা বাড়ি, তাও এক রুমে, এই অবস্থায় লজ্জা করছে না? আয়াত দাঁতে দাঁত চেপে বলল, না লজ্জা করছে না। কারণ ভাইটাই আমার। তোর কি? কিছু না, উঠুন তো। আগে বল, তারপর ছাড়বো। আয়াত কিছু বলবে, এরই মাঝে আয়াতের ফোন পাশে ভাইব্রেশন হয়। অনুভব আয়াতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। অতঃপর টাওয়াল নিয়ে সে ওয়াশরুমের দিকে যায়। আয়াত ফোনে অচেনা নম্বর দেখে আর রিসিভ করলো না। সে কফির মগটা হাতে নিয়ে দেখলো ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলো গরম করে নিবে। হঠাৎই তার চোখ যায় পকেট রুমের দিকে। এই রুমের ভিতরে একপাশে একটি ছোট রুম আছে। আয়াত কদিন যাবৎ খেয়াল করেছিল, কিন্তু সবসময় তালা লাগানো থাকে, তাই সেরকম পাত্তা দেয়নি সে। তবে আজ তালা খোলা দেখে সে কৌতূহল বশত এগিয়ে যায় সেদিকে। আয়াত দরজার হাতলে চাপ দিতেই খুলে যায়। আয়াত একবার পিছনে তাকায়, ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে সাহস নিয়ে ভিতরে ঢুকে। ঘরের ভিতরটা পুরোটা অন্ধকার। আয়াত হাতরে সুইচ বোর্ডের দিকে গিয়ে লাইট অন করে দেয়। পুরো ঘর আলোকিত হয়ে যায়। আয়াত সামনে যায়, টেবিলের উপর অনেক কাগজপত্র রাখা, হয়তো অফিসের কাগজ, আরো কি সব জিনিস রাখা আছে। আয়াতের সেগুলো বুঝলো না। সে পিছন ফিরে বেরিয়ে যাবে, কিন্তু চোখে পড়ে কিছু একটা। সে এগিয়ে যায়, একটা ছোট ব্যাগ রাখা। ব্যাগটা কেমন পরিচিত ঠেকলো। সে এগিয়ে ব্যাগটা হাতে নিয়ে ব্যাগের চেইন খুলে ভিতরে জিনিসগুলো দেখে আয়াত যেন পুরো থ হয়ে যায়। অবিশ্বাস্য নয়নে তাকায় সে। আয়াত ভালো করে সবকিছু দেখে নেয়। আয়াত বিড়বিড় করে আওড়ায়, আমি চিনতে মোটেও ভুল করিনি। হ্যাঁ, আমি চিনতে ভুল করিনি। ব্যাগ থেকে বেরিয়ে আসে নাসরিন শেখের ডেথ সার্টিফিকেট আর নাসরিন শেখের মার্ডার কেসের কিছু ফাইল। সেখানে একটা ছবি দেখতে পায়। আয়াত হাতে তুলে নেয় ছবিখানা। আয়াতের চোখ ভরে আসে, দু চোখ জলে টুইটুম্বুর হয়ে যায়। এটা তার মায়ের ছবি, হাস্যোজ্জ্বল একটা ছবি। মায়ের ছবিখানা দেখে আয়াতের বুকের ভিতর কেমন ঝড় বয়ে যায়। অনুভব শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পুরো ঘরে চোখ বুলায়, আয়াতের ছায়াও দেখতে পায় না সে। অনুভবের চোখ যায় ছোট কক্ষটার দিকে। বুকটা ধরফর করে ওঠে। সে দ্রুত এগিয়ে যায় সেদিকে। ভিতরে গিয়ে দেখে আয়াত দাঁড়িয়ে আছে উল্টো পিঠে। অনুভব আয়াতের কাছে গিয়ে বলল, এখানে কি করছিস আয়াত? আয়াত তৎক্ষণাৎ অশ্রুসিক্ত নয়নে পিছন ফিরে তাকিয়ে দেখে অনুভব তারই দিকে জহুরি চোখে তাকিয়ে আছে। আয়াতের ভারী চোখ আর আয়াতের হাতে নাসরিন শেখের ছবি দেখে অনুভব তার চোখ দুটো বন্ধ করে নেয়। আয়াতকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, কেন এসেছিস সেখানে স্টুপিড? আয়াত অনুভবকে দু হাতে জড়িয়ে ধরে বলে, আপনি সেই, তাই না? আপনি এসেছিলেন, আমার ধারণা ভুল হতে পারে না। আপনি আয়াতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনুভব ধমকে বলল, আগেই কেন এলি আয়াত? কেন এলি এখানে? আর কখনো এই কক্ষে আসবি না। আয়াত কান্নারত কণ্ঠে বলল, আমার মা, ওটা আমার আমার মায়ের ছবি। মামা বলেছিল আমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। আমার মাকে মেরে ফেলা হয়েছিল। আমার মা। অনুভবের আয়াতের কথাগুলো সহ্য হলো না যেন। চোখের সামনে ভেসে উঠে কিছু পুরনো অতীত। অনুভবের চোখ দুটো মাত্রাতিরিক্ত লাল হয়ে গেছে। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, চুপ কর, আর একটা কথাও না। আমাদের যেতে হবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে আয়াতকে টানতে টানতে বের করে নিয়ে এসে কক্ষটিতে তালা লাগিয়ে দেয়। আয়াতকে একটু স্বাভাবিক করে। সে একটা লাগেজ বের করে, সেই লাল রঙের লাগেজটা।
যেটা ঈশাকে ধরতে দেয়নি সে। আয়াতের সামনে লাগেজটা দিয়ে বলল, এটা তোর, এখানে সবকিছুই আছে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নেয়। রুহানির বিয়ের আমেজ যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘরের প্রতিটি কোণ এখন উৎসবের রঙে রঙিন। আত্মীয় স্বজনে গিজগিজ করছে বাসা, যেন কারোর মুখে একটুও ক্লান্তি নেই। কেউ রান্নাঘরে, কেউ সাজ করে, কেউ বা হাসি আড্ডায় মেতে আছে। সবাই ব্যস্ত, সবাই তৎপর। অথচ এই কোলাহলের মাঝেও ঈশা কেমন যেন একা। চোখে মুখে হাসি রেখে সেও মিশে আছে সবার ভিড়ে, কিন্তু তার মনের কোণে জমে আছে এক গভীর নিঃসঙ্গতা। সে এখানে থেকেও যেন নেই। ঈশার হৃদয়ে কোথাও একটা শূন্যতা তৈরি হয়েছে, অথচ সেটা বুঝে ওঠার ফুরসতও যেন নেই তার। সে ব্যালকনিতে কোনায় দাঁড়িয়ে সে দেখে বাইরে আলো ঝলমলে জগৎটা কত ব্যস্ত, কত রঙিন, আর তার ভেতরে জগৎ সেটা তো সবার থেকে আলাদা। আজ রুহানির গায়ে হলুদ। সকাল থেকে বড়রা গায়ে হলুদের সকল প্রস্তুতি নিচ্ছে। রুহানিকে পার্লার থেকে মেয়ে এসে সাজিয়ে দিয়েছে। 2 হাত তার মেহেদি রাঙ্গা, পরনে তার কাঁচা হলুদ রঙা শাড়ি। সব মিলিয়ে যেন তাকে অসম্ভব সুন্দর লাগছে। ঈশা রুহানির পাশে বসে আছে, তার মাঝে নেই কোনো সাজসজ্জা। এটা দেখে রুহানি মুখ ফুলিয়ে আছে। তার উপর আয়াতকে নিয়ে অনুভব এখনো আসেনি। ঈশাকে দেখে রুহানি বলল, তুই কি কোনো মরা বাড়ি এসেছিস ঈশা? এভাবে বসে আছিস যে, রেডি হবি না? ঈশা একটু হাসি দেয়। রুহানি তাতে যেন ক্ষেপে ওঠে। ঈশার দিকে তাকিয়ে বলে, সব কিছুতে গা সারা ভাবটা বাদ দে তো ঈশা। অ্যাক্সিডেন্টের পর থেকে তোর এই খাপসারা আচরণ আমি মানছি না। মানছি ভুল আমার ভাইয়েরও আছে, তাই বলে তুই সবটা না জেনে এভাবে অভিমান করবি? ঈশা রুহানিকে বলল, বিয়ের কোণের এত রাগ মানাই না। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি আপুর জন্য ওয়েট করছিলাম, ভাইয়া এখনো আপুকে নিয়ে এলো না। এই বলে সে উঠে দাঁড়ায়। গতকাল তিথির কথাগুলো শুনে ঈশা সারা রাত ভেবেছে। তিথির জন্য খারাপ লাগে তার। ভিতরে ভিতরে কেমন যেন গুমড়ে যায় সে ভেবে নিয়েছে অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়ার মানেই হয় না। ঈশা নিজের রুমে চলে আসে। অহমিকা শেখ মেয়েকে বারবার করে বলছেন বিয়ে বাড়িতেও হাসি খুশি থাকতে, না হলে মানুষ খারাপ বলবে যে। ঈশা সুন্দর করে রেডি হয়ে নেয়। একটা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে নেয়, মাথার চুলগুলো ভালো করে বেঁধে নেয় সে, কপালে একটা ছোট্ট টিপ দেয়। ঈশা একদম রেডি হয়ে নিয়েছে। আয়নায় নিজেকে দেখে নেয়। অনেকদিন পর সে নিজেকে সাজিয়েছে। ঈশা নিচে নেমে আসে। মেয়েকে এতদিন পরে এই সাজে দেখে অহমিকা ও ইব্রাহিম শেখের চোখে জল চলে আসে। ঈশা নিচে নেমে মা বাবার কাছে যায়। অহমিকা শেখ মেয়ের মাথায় হাত রেখে বলে, এভাবেই সবসময় হাসি খুশি থাক। রুবায়েত ঈশাকে দেখে যেন অবাক হয়ে যায়। ঈশার মাঝে পরিবর্তন এসেছে কথাটা ভেবেও যেন মনে প্রশান্তির ঢেউ খেলে যায়। সে ঈশাকে ভালো করে পরখ করে হলুদ শাড়ি পরে ঈশাকে যেন একটু বড় বড় লাগছে। শাড়িতেই নারী কথাটা আজ রুবায়েতে যেন বিশ্বাস হয়। ঈশাকে কেমন বউ লাগে তার কাছে। আস্তে করে বলে, আয়াত ও অনুভব ইতোমধ্যে রুহানিদের বাসায় চলে এসেছে। রুহানি তো আয়াতকে দেখেই বেজায় খুশি। অনুভবের কাছে অভিযোগের সুরে বলে, তোমরা অত লেট করে আসলে কেন ভাইয়া? তোমার বোনের বিয়ে আর তুমি আর আপু লেট করলে। আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে? আমার একটু কাজ ছিল বোন, রাগ করিস না কেমন? ভাই বোনের আলাপের মাঝেই রুহানি ডাক পড়ে যায়। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাসার ছাদের উপর আয়োজন করা হয়েছে, সেখানে স্টেজ সাজানো হয়েছে। আয়াত ও ঈশা রুহানিকে স্টেজে বসিয়ে দেয়। রুহানির কাজিনরা সকলে একই রকমের শাড়ি পরেছে। মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। একে একে সবাই এসে রুহানিকে হলুদ ছুঁয়ে দেয়। আয়াত আর অনুভব দুজনে একসাথে হলুদ লাগায়। এটা দেখে সকলের মুখে চাপা হাসি দেখা যায়। নাচ গান হৈ হৈ করেই রুহানির হলুদ সন্ধ্যা কাটিয়ে দেয়। রুবায়েতের নজর পুরো সময়টা জুড়ে ছিল ঈশার উপর। অনেকদিন পর ঈশার হাস্যোজ্জ্বল মুখটা দেখে রুবায়েতের যেন এক প্রাপ্তি খুঁজে পায়। বোকা মেয়েটার মুখের হাসিতে যেন সে নিজের সমস্ত সুখ খুঁজে পায়। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। সকলেই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা শাড়ি চেঞ্জ করে তারপর গোসল করে থ্রি-পিস পরে নেয়। মাথার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রে নিচ্ছে। দরজার দিকে তার চোখ যায়। আয়াত দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখে বলল, আপু ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? আয়াত রুমের ভিতরে এসে ঈশাকে বলল, ছাদে যাবো চল, অনেকদিন দুবোন আকাশ দেখি না, গল্প করি না। আয়াতের কথা শুনে ঈশা বলল,
আচ্ছা তুমি যাও, আমি আসছি। 10 মিনিট পর ঈশা রুম থেকে বের হয়ে ছাদের দিকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে পুরো ছাদ খালি। ঈশা ব্রজোরা কুঁচকে ফেললো, তারপর বলল, সবাই কই? এই কয়দিন তো সবাই আড্ডা দেয় এখানে, আজ পুরো ছাদ খালি। তারপর ভাবলো হয়তো সবাই বিশ্রাম নিচ্ছে। ঈশা চারপাশে তাকিয়ে আয়াতকে খুঁজতে থাকে, কিন্তু আয়াতকে না পেয়ে সে নিচে নেমে আসতে ধরে। হঠাৎ করে কেউ তাকে হ্যাচকা টান দেয়। ঈশা ভয় পেয়ে যায়। এক পুরুষালী বক্ষে সে আছড়ে পড়ে। ঈশা ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু পুরো শক্তির সাথে পেরে উঠতে পারে না। ঈশা চিৎকার দেওয়ার জন্য উদ্যত হতেই পুরুষটি তার মুখ চেপে ধরে বলে, ঈশা। ঈশা যেন চরম ভাবে অবাক হয়। এটা রুবায়েতের কণ্ঠ, সে জানে। তাই মাথা উঠিয়ে তার দিকে তাকায়। রুবায়েত ঈশার দিকে তাকিয়ে আছে। রুবায়েতকে দেখে ঈশা যেন রাগে ফেটে পড়ে, গা তার রিরি করে ওঠে। সে রুবায়েতকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় রুবায়েত কয়েক কদম পিছিয়ে যায়। ঈশা ক্ষিপ্ত স্বরে বলে, চলে যান আমার সামনে থেকে। রাতের আধারে একটা মেয়েকে এভাবে ধরতে লজ্জা করে না? রুবায়েত ঈশার কথায় কান দেয় না। সে এগিয়ে এসে ঈশাকে আবার ধরে। ঈশা এবার চেঁচিয়ে ওঠে, কোন সাহসে আপনি আমাকে এভাবে ধরেছেন? ছাড়ুন আমায়। রুবায়েত করুণ চোখে তাকায়, যেন তার ঈশা তাকে আপনি করে বলছে। তাকে এতটা ঘৃণা করে ভাবতেই যেন রুবায়েতের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তবুও সে হাল ছাড়ে না। সে ঈশার দুহাত আঁকড়ে ধরে বলে, ঈশা, তাকা আমার দিকে, আমার কথা শুনতে হবে আজ তোকে। ঈশার কাছে রুবায়েতের কণ্ঠটা কেমন জানি শোনালো। ঈশা একটু শান্ত হয়ে দাঁড়িয়ে তাকায় রুবায়েতের চোখের দিকে। রুবায়েতের চোখ দুটো কেমন লালচে হয়ে আছে। ঈশা রুবায়েতের চোখের দিকে একটু গভীর ভাবে তাকায়। কিছু একটা ছিল রুবায়েতের চোখে, যা ঈশাকে আকৃষ্ট করে তোলে। ঈশা তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়। রুবায়েতের ঈশার হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলে। ঈশা তার হাত রুবায়েতের বুক থেকে সরিয়ে নেয়। ঈশারও কেমন জানি লাগছে, গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। তবুও রুক্ষ মেজাজে বলে, এসব আমায় কেন বলছেন? রুবায়েত ঈশার দুগাল ধরে কপালে কপাল ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আই লাভ ইউ লিটল গার্ল, আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসি তোকে আমি। রুবায়েতের কথাটা কর্ণহূত হতে ঈশা ছিটকে সরে যায়। তারপর বলে, আমি ভালোবাসি না কাউকে। রুবায়েত কাতর গলায় বলে, ফুফি তো আপনার বিয়ে। রুবায়েত ঈশাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, মা আমার মতামত না নিয়েই এমনটা করেছে। আমি এই বিষয়ে জানতাম না। আমি তোকে ভালোবাসি, নিজের যত্নে গড়া ভালোবাসা তুই আমার। তুই ছোট্ট ভেবেই আমি প্রকাশ করিনি। আমি চাইনি তোর পড়াশোনার ক্ষতি হোক, তাই তো আমি বারবার নিজের থেকে দূরে করেছি। হারাম ভাবে কাছে টানতে চাইনি আমি। তিথি আপু তো আপনাকে ভালোবাসে। তিথি আমায় ভালোবাসলেও আমি শুধু তোকেই ভালোবাসি। তোর প্রতি আমার ভালোবাসা বহু পুরনো, যা কখনো পরিমাণ করা যাবে না। আমাকে ভালোবাসলো না বাসলো সেটা বড় কথা নয়, আমি তোকেই ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। রুবায়েত একটু দম নেয়। তার বুকের ভিতর এক ধরনের আলোড়ন তৈরি হচ্ছে যেন। ঈশা রুবায়েতের বুকে কিল ঘুষিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। রুবায়েত ঈশার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঈশার চিবুক ধরে উপরে তুলে। চোখের পানি ঈশার গালে লেপটে গেছে একদম। তখনই রুবায়েতের এক কাজ করে ফেলে। এক হাতে ঈশার কোমর পেঁচিয়ে নিজের অতি সন্নিকটে টেনে আনে। ঈশা এতে যেন একটু সিটিয়ে যায়। মৃত চোখে তাকায় রুবায়েতের দিকে। রুবায়েতের চোখ দুটো কেমন এক আবেশে গোড় লাগা দৃষ্টিতে তাকায়। ঈশা কিছু বুঝে ওঠার আগেই রুবায়েত ঈশার ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়। ঈশা যেন বড় বড় চোখে তাকায়। পর মুহূর্তে তার নেত্র পল্লব বন্ধ করে নেয়। এক অপেক্ষমান প্রেমিক পুরুষের তৃষ্ণা আজ উন্মাদের মতো যেন। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া। তাদের রাগ অভিমান কাটিয়ে দুটি মন একত্রিত হয়ে দুজন দুজনার। বেশ কিছুক্ষণ পর রুবায়েত ঈশাকে ছেড়ে দেয়। ঈশা চট জলদি রুবায়েতের থেকে সরে উল্টো হয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা দম নেয়। প্রিয়সীর লজ্জা মাখা মুখটা দেখে রুবায়েত ঈশাকে নিজের দিকে টেনে বক্ষে জড়িয়ে নিয়ে বলে, এটা যদি পাপ হয়ে থাকে তবুও তুই আমার। কিন্তু রুবায়েতের ভালোবাসা পাপ নেই। রুবায়েত শুধু তার লিটল গার্ল এর প্রতি আসক্ত, যা আফিমের মতো আমার পুরো দেহে রত্নে রত্নে মিশে আছে। রুবায়েতের কথায় ঈশার শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। ঈশা কিছু বলবে তার আগেই রুবায়েত তাকে থামিয়ে দিয়ে বলে, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে কিনা জানি না, তবে এই রুবায়েতের ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। তোকে আমি তোর ভাবনার থেকে বেশি ভালোবাসি।
অনেক বেশি ভালোবাসি।